ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব WBSLST সংস্কৃত সিলেবাস ওয়াইজ মক টেস্ট। আজকে আমরা দেখে নেব মক টেস্ট নাম্বার 23। আপনারা সকলে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। যে টাইমিং দেওয়া থাকবে সেই টাইমিংয়ের মধ্যে। এই মক টেস্টটা অ্যাটেন্ড করলে আপনারা অনেক নতুন নতুন প্রশ্নের সম্মুখীন হবেন এবং অনেক নতুন প্রশ্নর উইথ সলিউশন আপনারা দেখতে পাবেন। আর আপনারা যারা ভাবছেন যে প্রতিদিন এরকম মক টেস্ট আপনারা দেবেন, তার জন্য অলরেডি 120টা মক টেস্টের সেট প্রিপেয়ার আছে। আপনারা যদি সেটা বাই করতে চান তাহলে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল ড্রপ করতে পারেন। চলুন আজকের সেশনের প্রথম প্রশ্ন। বেদ অখিল ধর্মমূলম এর বক্তা কে? বেদ হচ্ছে অখিল ধর্মের মূল। অপশন বলছে সায়ন, গৌতম, মনু, পরাশর। বেদ অখিল ধর্মমূলম। বেদ কি? সমগ্র ধর্মের মূল। এটা আমরা কোথায় পাই? এটা মনু সংহিতা গ্রন্থে পাই, 2য় অধ্যায়। রচনা কে করেছে? আচার্য মনু। পরের প্রশ্ন, সামবেদের শাখা নয় কোনটি? অপশানে আছে রানায়ণীয়, মৈত্রায়ণী, কৌথুমী আর জৈমিনীয়। এর মধ্যে যে কোনো একটি শাখা যেটি সামবেদের শাখা নয়। তাহলে দেখো, এখানে অ্যান্সার হবে মৈত্রায়ণী। মৈত্রায়ণী হলো সামবেদের শাখা নয়। সামবেদের শাখা কোনগুলো তাহলে? রানায়ণীয়, কৌথুমী, জৈমিনীয়, এগুলো হলো সামবেদের শাখা। আর মৈত্রায়ণী কৃষ্ণ যজুর্বেদের শাখা। ওকে, তাহলে সামবেদের শাখা কটি আমরা পেলাম? এখানে 3টে শাখার নাম আমরা পেলাম। পরের প্রশ্নে আসো, সোমমণ্ডল নামে পরিচিত। অপশান বলছে অষ্টম মণ্ডল, নবম মণ্ডল, সপ্তম মণ্ডল, কোনোটি নয়, সোম মণ্ডল নামে পরিচিত। আমরা প্রত্যেকেই জানি ঋগ্বেদে মণ্ডল সংখ্যা হচ্ছে 10টি। কতগুলি মণ্ডল আছে? 10টি মণ্ডল আছে। এই 10টি মণ্ডলের মধ্যে দ্বিতীয় থেকে অষ্টম মণ্ডল পর্যন্তকে ফ্যামিলি বুক আখ্যা দেওয়া হয়। কে দিয়েছেন? উইন্টারনিস। নবম মণ্ডলকে আমরা কি বলবো? সোম মণ্ডল বলবো। ওকে, ওটা দ্বিতীয় থেকে সপ্তম হবে। অষ্টম হচ্ছে প্রগাথ মণ্ডল, নবম হচ্ছে সোম মণ্ডল। পরবর্তী প্রশ্ন, রামায়ণের অধ্যায় সংখ্যা 500, 700, 24,000, 1 লক্ষ।
রামায়ণের অধ্যায়, কতগুলি অধ্যায় আছে রামায়ণে? রামায়ণের অধ্যায় সংখ্যা, রামায়ণে অধ্যায় কতগুলো? 500টি অধ্যায় আছে। রামায়ণের কাণ্ড কতগুলো? 7টি কাণ্ড, আর 24,000 হচ্ছে শ্লোক রামায়ণে। চলো পরবর্তী প্রশ্ন বলছে, বালি বধ রামায়ণের কোন কাণ্ডে অবস্থিত? বালি বধ রামায়ণের কোন কাণ্ডে অবস্থিত? এখানে অপশন কি দিচ্ছে? অযোধ্যা কাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড। বালিবধ রামায়ণের কোন কাণ্ডে অবস্থিত? বালিকে বধ করেন কি? রামচন্দ্র। রামচন্দ্র বালিকে বধ করেছেন, কিন্তু কোন কাণ্ডে করেছেন? কিষ্কিন্ধা কাণ্ডে বালিকে বধ করে রামচন্দ্র সুগ্রীবকে রাজপদে অভিষিক্ত করছেন। এই কিষ্কিন্ধা কাণ্ডে রামচন্দ্র ঋষ্যমুখ পর্বতে পৌঁছান। কার খোঁজে? সীতার খোঁজে। পরবর্তী প্রশ্ন, মহাভারত রচিত হয় 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর? মহাভারত রচিত হয়, কে রচনা করেছেন? মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আর সেটা লিখেছেন কে? লিপিকার হচ্ছেন গণেশ। কতদিন সময় লেগেছে টোটাল? অ্যান্সার কি হবে? 3 বছর। মহাভারত রচিত হয় 3 বছর ধরে মহাভারত রচিত হয়েছে। পরের প্রশ্ন, মহাভারতের প্রথম স্তরের শ্লোক সংখ্যা। মহাভারতের প্রথম স্তরের শ্লোক সংখ্যা 1,24,000, 8,800, সবকটি। তাহলে মহাভারতের প্রথম স্তরের শ্লোক সংখ্যা কতগুলো? কি হবে এখানে আনসার? দেখো, মহাভারতের টোটাল আমরা 3টে স্তর পাই। একটা হচ্ছে জয়, ভারত আর মহাভারত, ঠিক আছে? এই যে 3টে স্তর, 3টে স্তরের মধ্যে প্রথম স্তর হচ্ছে জয়, দ্বিতীয় স্তর হচ্ছে ভারত, আর তৃতীয় স্তর হচ্ছে মহাভারত। তাহলে প্রথম স্তর যেটা, সেখানে আমরা শ্লোক পাই 8,800, দ্বিতীয় স্তরে 24,000, আর তৃতীয় স্তরে আমরা 1,00,000 উপর শ্লোক পাই। তাহলে আমাকে বলেছে প্রথম স্তরের শ্লোক সংখ্যা 8,800। শ্লোক কি ছিল? অষ্টৌ সহস্রাণি, অষ্টৌ শ্লোক শতানি চ। চলো পরের প্রশ্ন, ব্রাহ্ম পুরাণের উদাহরণ দাও। অপশন বলছে কুর্ম পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, বামন পুরাণ। যে ব্রাহ্ম পুরাণের উদাহরণ দাও। ব্রাহ্ম পুরাণ কোনটি? দেখো, ব্রাহ্ম পুরাণ বলতে যেটা রজগুণান্বিত যে পুরাণগুলো আছে, সেই পুরাণগুলোর নাম তোমাকে বলতে হবে। টোটাল আমরা যদি দেখি, পুরাণ সাহিত্যকে দুভাগে ভাগ করা যায়, একটা মহাপুরাণ, একটা উপপুরাণ। এই মহাপুরাণের সংখ্যা 18টা, উপপুরাণের সংখ্যাও 18টা। এই মহাপুরাণকে আবার 3 ভাগে ভাগ করা যায়, মানে গুণের দিক থেকে, সপ্ত, রজ আর তম। সাত্ত্বিকের মধ্যে 6টা গেল, রজের মধ্যে 6টা, আর তমের মধ্যে 6টা। সত্য, রজ, তম। তাই বলা হয় সাত্ত্বিক, রাজসিক আর তামসিক পুরাণ।
তাহলে ব্রাহ্ম পুরাণ হচ্ছে সেই রজগুণান্বিত পুরাণ। এর মধ্যে কোনটি অ্যান্সার হবে? বামন পুরাণ। চলো পরের প্রশ্ন, কাব্য সাহিত্যে বৃহৎ-ত্রয়ীর উদাহরণ। কাব্য সাহিত্যে বৃহৎ-ত্রয়ীর উদাহরণ। অপশান বলছে কথাশরীৎ, নৈষৎচরিত, ভারতমঞ্জরি, হরবিজয়। বৃহৎ-ত্রয়ী কাকে বলা হয়? এই বৃহৎ-ত্রয়ীটা হচ্ছে মহাভারত আশ্রিত, ঠিক আছে? মহাভারত আশ্রিত সর্ববৃহৎ যে রচনা, সেটা তোমার বৃহৎ-ত্রয়ীর মধ্যে আসবে। এবার তোমরা অ্যান্সার খোঁজো যে কোনটা হবে এখানে, যে বৃহৎ-ত্রয়ীর মধ্যে উপস্থিত কোনটা হবে। দেখো এখানে হবে কি নৈষৎচরিত। তাহলে বৃহৎ-ত্রয়ীর মধ্যে কি কি আছে? বৃহৎ-ত্রয়ীর মধ্যে আছে ভারবীর কিরাতার্জুনীয়ম, মাঘের শিশুপালবধ আর শ্রীহর্ষের নৈষৎচরিত। তিনটে গ্রন্থই মহাভারত আশ্রিত। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, যে পুতুল নাচ থেকে নাট্য সাহিত্যের উদ্ভব, একথা স্বীকার করেছেন কে? পিশেল, লুডার্স, রিচওয়ে, হিলি ব্রাস্টট। পুতুল নাচ থেকে নাট্য সাহিত্যের যে উদ্ভবের কথা কে স্বীকার করেছেন? তাহলে এখানে মনে করা হয় অধ্যাপক পিশেল তিনি পুতুল নাচের ভিত্তিতে নাটক গড়ে তুলেছেন, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, প্রতিমা নাটকের অঙ্ক সংখ্যা। প্রতিমা নাটক কতগুলি অঙ্কে রচিত? অপশান বলছে 4, 6, 7 আর 10। প্রতিমা নাটকের অঙ্ক সংখ্যা। প্রতিমা কয় অঙ্কের নাটক? প্রতিমা আমরা জানি প্রতিমা নাটক হচ্ছে 4 অঙ্কের একটা নাটক। 6 না 7, কি হবে এখানে অ্যান্সার? প্রতিমা হচ্ছে 7 অঙ্কের নাটক। 4 অঙ্কের নাটক কি কি থাকতে পারে? যেমন রত্নাবলী আছে 4 অঙ্ক। 6 অঙ্কের নাটক কি হবে? 6 অঙ্কের যেমন স্বপ্নবাসব দত্তম আছে, বেণী সংহার আছে। 7 অঙ্কের নাটক পেলাম কি? প্রতিমা, অভিজ্ঞান শকুন্তলম, আর 10 অঙ্কে মৃচ্ছকটিক। পরের প্রশ্ন, করুণ রসের শ্রেষ্ঠ রূপকার কে? অপশান বলছে কালিদাস, ভাস, রাজশেখর, ভবভূতি। করুণ রসের শ্রেষ্ঠ রূপকার কে? করুণ রস আমরা পাই উত্তর রামচরিত নাটকে। এই উত্তর রামচরিত নাটকের রচয়িতাকে তাহলে ভবভূতি। তিনি রচনা করেছেন উত্তর রামচরিত, মহাবীর চরিত প্রভৃতি রচনা তার। পরবর্তী প্রশ্ন, কালিদাসের সর্বশ্রেষ্ঠ গীতিকাব্য কি? অপশন বলছে মেঘদূত, ঋতুসংহার, শৃঙ্গার তিলক, অভিজ্ঞান শকুন্তলম। অভিজ্ঞান শকুন্তলম তো গীতিকাব্য নয়।
এটি একটি নাটক, এটা তো হবেই না। শৃঙ্গার তিলক, এটা কালিদাসের নামে প্রচলিত। কনফিউজড হচ্ছে মেঘদূত আর ঋতুসংহার। দেখো, মেঘদূত কালিদাসের শ্রেষ্ঠ গীতিকাব্য, কিন্তু ঋতুসংহারকে বলা হয় যে কালিদাসের প্রথম বয়সের রচনা, কিন্তু এটা এতটা সার্থকতা লাভ করেনি, সর্বশ্রেষ্ঠতা লাভ করেনি। সর্বশ্রেষ্ঠ যদি বলা হয় সেক্ষেত্রে অ্যান্সার হবে মেঘদূত। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা হচ্ছে 70, 32, 25 না 63? পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা, তাহলে পঞ্চতন্ত্রের মোট গল্প সংখ্যা হবে 63টি। কিন্তু এখানে মতভেদও পাওয়া যায় অনেক রকম, কিন্তু মোট 63। পরের প্রশ্ন, হিতোপদেশের অধ্যায় 9, তাহলে কোনটি এর মধ্যে হিতোপদেশের অধ্যায় 9? 4টে আছে, মিত্র প্রাপ্তি, সুহৃদ ভেদ, বিগ্রহ, কোনটি নয়। হিতোপদেশের আমরা 4টে অধ্যায় এবং পরিচ্ছেদ পাই। সেগুলো কি কি? মিত্রলাভ, সুহৃদভেদ, বিগ্রহ আর সন্ধি। আর মিত্র প্রাপ্তি তো তাহলে নয়, মিত্র প্রাপ্তি হয়ে যাবে পঞ্চতন্ত্র। পরের প্রশ্ন, বাসবদত্তার রচয়িতা, মানে বাসবদত্তা গ্রন্থটি কে রচনা করেছে? ভাস, দণ্ডী, সুবন্ধু, বাণভট্ট। বাসবদত্তা এই গ্রন্থটি কে রচনা করেছে? তাহলে বাসবদত্তা ছিল একজন বাসবদত্তার রচয়িতাকে সুবন্ধু। এই সুবন্ধু ছিল একজন গদ্য কাব্যকার। ঠিক আছে, এরপরে চলো, সর্বাপেক্ষা প্রাচীন চম্পু কাব্য কোনটি? সর্বাপেক্ষা প্রাচীন চম্পু কাব্য, অপশন বলছে রামায়ণ চম্পু, নল চম্পু, ভারত চম্পু, মদালসা চম্পু। সর্বাপেক্ষা প্রাচীন চম্পু কাব্য। সর্বাপেক্ষা প্রাচীন কি হবে? ত্রিবিক্রম ভট্টের নলচম্পু হচ্ছে সর্বাধিক প্রাচীন চম্পু কাব্য। ঠিক আছে, এরপরে দেখো পরের প্রশ্ন আমরা যাই। পরের প্রশ্ন কি বলা হচ্ছে যে মেধাতিথি রচিত টিকা, মেধাতিথি রচিত টিকার নাম কি? অপশান কি বলছে? মনুভাষ্য, মন্মর্থ মুক্তাবলী, মন্মর্থ বিবৃতি আর মন্মর্থ চন্দ্রিকা। যে মেধাতিথি রচিত টিকার নাম কি? তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার করো এটার। তাহলে এখানে আমরা প্রশ্ন কি পেলাম? মেধাতিথির রচিত টিকার নাম কি? তাহলে এখানে কি অ্যান্সার হবে? এটি মনু সংহিতার প্রাচীন টিকা হবে। এখানে অ্যান্সার হবে মনু সংহিতার প্রাচীন টিকা কি? মনুভাষ্য, যা মেধাতিথির রচয়িতা। পরের প্রশ্ন, মনু সংহিতার সপ্তম অধ্যায়ের নাম। মনু সংহিতার সপ্তম অধ্যায়ের নাম কি বলছে? স্ত্রী ধর্ম, আশ্রম ধর্ম, রাজধর্ম, রাষ্ট্রনীতি, স্ত্রী পুরুষ ধর্ম। কি হবে এখানে? স্ত্রী ধর্ম, আশ্রম ধর্ম, রাজধর্ম আর রাষ্ট্রনীতি। মনু সংহিতায় টোটাল 12টি অধ্যায়। এর মধ্যে সপ্তম অধ্যায়ের নাম কি?
আমরা পড়েছি সপ্তম অধ্যায়ের নাম হচ্ছে রাজধর্ম। পরের প্রশ্নে আসো, অর্থশাস্ত্রের অধ্যায় সংখ্যা। তাহলে অপশান কি বলছে? 12টি, 15টি, 150টি, 180টি। অর্থশাস্ত্রের অধ্যায় সংখ্যা। অ্যান্সার কি হবে? অর্থশাস্ত্রে 150টির বেশি, 150টি অধ্যায় আছে। আর অধিকরণ কতগুলি? 15টি অধিকরণ। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলমের নান্দি শ্লোক রচিত কোন ছন্দে? অভিজ্ঞান শকুন্তলমের নান্দি। অপশান বলছে উদ্গাথা, ইন্দ্রবজ্রা, বংশস্থবিল, আর শ্রোকধরা। অভিজ্ঞান শকুন্তলমের নান্দি হচ্ছে রচিত শ্রোকধরা ছন্দে। লক্ষণ কি? মাভ্রয়ানাং ত্রয়েণ ত্রিমূনি যতিযুতা ষট যতিযুতা শ্রোকধরা কীর্তিতিয়ম। পরের প্রশ্নে আসো, যে অভিরূপা ভূয়িষ্ঠা পরিশোধিয়ম, অভিরূপা ভূয়িষ্ঠা পরিশোধিয়ম বক্তা কে এখানে? অপশন বলছে দুষ্যন্ত, সুত, সূত্রধার, আর ঋষিকর্ণ। অভিরূপা ভূয়িষ্ঠা পরিশোধিয়ম, এখানে বক্তা কে? এখানে বক্তা হলো সূত্রধার। এটা অভিজ্ঞান শকুন্তলমের প্রশ্ন, যে সূত্রধারের আহ্বানে নটিকি মঞ্চে এসে উপস্থিত হয়েছে। তখন সূত্রধার জানাচ্ছে, এই কথাটা জানাচ্ছে যে অভিরূপা ভূয়িষ্ঠা পরিশোধিয়ম। পরের প্রশ্ন, অভিজ্ঞান শকুন্তলম নাটকে মাধব্যের উপস্থিতি প্রথম, দ্বিতীয়, পঞ্চম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ, আর সপ্তম অঙ্কে। অভিজ্ঞান শকুন্তলম নাটকে মাধব্যের উপস্থিতি। কি হবে? দ্বিতীয়, পঞ্চম, আর ষষ্ঠ অঙ্কে। পরের প্রশ্ন, হিমালয়াত গঙ্গা প্রবহতি রেখাঙ্কিত পদে প্রযোজ্য সূত্রটি হল? হিমালয়াত গঙ্গা প্রবহতি, যে পদটি রেখাঙ্কিত আছে সেখানে প্রযোজ্য সূত্রটি কি? অপশান বলছে জনিকর্তু প্রকৃতি, আখ্যাতোপযোগে, বারণার্থানাম ঈপ্সিত, আর ভুব প্রবহ। হিমালয়াত গঙ্গা প্রবহতি, কি হবে এখানে আনসার? এখানে আনসার হবে ভ্রুব প্রবহ সূত্রানুসারে। এখানে অপাদান কারক সিদ্ধ হচ্ছে, যেটা প্রথম আবির্ভাব স্থান বোঝাবে সেখানে অপাদান হয় এই ভ্রুব প্রবহ সূত্রের দ্বারা। এরপরে ক্রোশং কুটিলা নদী, এই রেখাঙ্কিত পদে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করা হয়েছে। ক্রোশং কুটিলা নদী, যে রেখাঙ্কিত পদ আছে, রেখাঙ্কিত পদে দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করা হয়েছে। অপশান কি বলছে?
অপবর্গে, ব্যাপ্তার্থে, ক্রিয়া বিশেষণে, শব্দযোগে। কি হবে এখানে অ্যান্সার? প্রসং কুটিলা নদী। এখানে অ্যান্সার হবে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। কালবাচক, পদবাচক, সময়বাচক এবং পরিমাণবাচক শব্দে দ্বিতীয়া বিভক্তি হয়। সূত্র কি ছিল? কালাধ্যয়ন অত্যন্ত সংযোগে। এই সূত্র অনুসারে ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া হয়। পরের প্রশ্ন, স্বিদ্যালয়ং গচ্ছতি। রেখাঙ্কিত পদে কারক ও বিভক্তি হয়েছে। স্বিদ্যালয়ং গচ্ছতি, এর তলায় দাগ দেওয়া হয়েছে। যে কর্তা স্বয়ং কাজ করছে, অপশন বলছে সম্বোধনে প্রথমা, প্রয়োজক কর্তায় প্রথমা, স্বতন্ত্র কর্তায় প্রথমা, অব্যয়যোগে প্রথমা। এখানে অ্যান্সার হবে স্বতন্ত্র কর্তায় প্রথম। পরের প্রশ্ন, উভয় পদার্থ প্রধান এই সূত্রের সাথে প্রযোজ্য সমাস কি? উভয় পদার্থ প্রধান কি হবে এখানে? আমরা জানি পূর্ব পদার্থ প্রধান অব্যয়ীভাব, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, আর উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব। পরের প্রশ্ন, দ্বন্দ্ব সমাসের উদাহরণ হলো। অপশন বলছে নখ নয়নম, দশাননম, নখ ভিন্নম, আর পিতা পিতম। যে দ্বন্দ্ব সমাসের উদাহরণ কোনটি? তাহলে এখানে নখ নয়নম হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। পরের প্রশ্ন, সহরিপত্তি যে সমাসের উদাহরণ তার নাম হলো সহরি। এখানে অ্যান্সার কি হবে? অপশন দিয়েছে দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারায় অব্যয়ীভাব। অ্যান্সার হবে অব্যয়ীভাব সমাস, কারণ সাদৃশ্য অর্থে অব্যয়ীভাব সমাস হয়, সেখানে সদৃশ্য অর্থে এর ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নর শব্দের তৃতীয়ার বহুবচন। কি হবে তৃতীয়ার বহুবচন? নরভি, নরেন, নরই, নর। অ্যান্সার কি হবে? আমরা সকলেই জানি নরই। পরে যুষ্মৎ শব্দের প্রথমার একবচন। যুষ্মৎ শব্দের প্রথমার একবচন কি হবে এখানে? তম হবে, তম যুবাম জিয়ম, তাম যুবাম যুষ্মান, তয়া যুবাভ্যাম যুষ্মতি। ওকে। তারপরে গম ধাতুর, এটা হবে লোট, ট ধরে নাও, গম ধাতুর এখানে ট হবে, লোট মধ্যম পুরুষ একবচনের রূপ। গম ধাতুর লোট মধ্যম পুরুষ একবচনের রূপ। তাহলে গম ধাতু যদি লোট হয় তাহলে রূপ কি হবে? গচ্ছ। ওকে। এরপরে আসো স্থা ধাতু, রিট প্রথম পুরুষ বহুবচন। স্থা ধাতু রিট প্রথম পুরুষ বহুবচন। কি হবে তাহলে? স্থাসন্তি, তাই তো? বানানটা দেখে নেবে, দেখলে ডি অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ভূ ধাতুর লং
উত্তম পুরুষ 1 বছর। এখানে অ্যান্সার হবে কি 34 বি। এগুলো আমি আর বলছি না, তোমরা এখান থেকে উদাহরণগুলো দেখে নেবে, কারণ প্রত্যেকটার বানান দেখতে হবে। আমি মুখে উচ্চারণ করে বললে তোমরা বুঝতে পারবে না কিছু। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা বানানটা দেখে নেবে, দেখে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা কমেন্ট বক্সে অ্যান্সার করবে। এরপরে অত্যাচার এই স্থলে, নট স্কুলে, এই স্থলে প্রযোজ্য সূত্রটি হলো অত্যাচার। কোন সূত্র দ্বারা এখানে সন্ধি হয়েছে? বলছে অকস্বর্ণে দীর্ঘ, আতগুণ, এচয় বায়াব, ইকো জন অচি। অত্যাচার স্থলে কোন সূত্র প্রয়োগ হয়েছে? ভাঙলে আমরা কি পাবো? অতি প্লাস আচার, এখানে ইকো জন অচি। পরের সূত্র গো প্লাস অগ্রম, এখানে কোন রূপটি সঠিক? গো প্লাস অগ্রম। এখানে এ আর বি দুটোই সঠিক, কারণ গো অগ্রমও যেমন হয় তেমন গবাগ্রমও হয়। পরের প্রশ্ন আশ প্লাস সানজ, এখানে পরিনিষ্ঠিত রূপ কি হবে? আশ প্লাস সানজ। এখানে হবে আশ্বিন, আশ প্লাস সানজ আশ্বিন। এরপরে হা প্লাস ত, পরিনিষ্ঠিত রূপ কি হবে? হা প্লাস ত হবে হীন। পরের প্রশ্ন ক্রি প্লাস তব্য, এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? ক্রি প্লাস তব্য। অ্যান্সার হবে ডি, কর্তব্য। তারপরে আচর প্লাস নিয়ত, এখানে পরিনিষ্ঠিত রূপ কি হবে? আচর প্লাস নত, এখানে হবে আচার্য। এরপরে শব্দের উত্তর কোন প্রত্যয় হয়? কৃত, তদ্ধিত, দুটোই ঠিক, কোনোটি নয়। একদম সহজ প্রশ্ন, শব্দের উত্তর তদ্ধিত প্রত্যয় হয়। পরের প্রশ্ন শ্রী প্লাস মতুপ, এর পরিনিষ্ঠিত রূপ কি হবে? শ্রী প্লাস মতুপ। অপশন বলছে শ্রীমান, সব বানান দেখতে হবে এখান থেকে। শ্রী প্লাস মতুপ। এখানে অ্যান্সার হবে কি শ্রীমান। এরপরে লব্ধুম ইচ্ছতি, বাক্যটিকে যদি এক কথায় প্রকাশ করা যায় তাহলে কি হবে? লব্ধুম ইচ্ছতি। এখানে লব ধাতুর সঙ্গে সন প্রত্যয় যোগ হচ্ছে, ঠিক আছে? তাহলে লব্ধুম ইচ্ছতি কি হবে? লিপ্সতে। এরপরে দশরথস্য অপত্যং পুমান, এক কথায় প্রকাশ করলে কি হবে? দশরথস্য অপত্যং পুমান। অ্যান্সার হবে দাশরথী, ডি অ্যান্সার হবে। এরপরে কস্মিন কালে, বাক্যটির এক কথায় প্রকাশ হবে। কস্মিন কালে বাক্যটির এক কথায় প্রকাশ কি হবে? অ্যান্সার হবে 45-এর 1 গদা। পরে আচার্যা পদ দিয়ে শুদ্ধ বাক্য হলো, আচার্যা পদটি দিয়ে শুদ্ধ বাক্য কি হবে? বলছে আচার্যা পাঠয়তি, আচার্যানি পাঠয়তি, আচার্যা শাস্ত্রং পাঠয়সি, আচার্যা পুস্তকং পাঠয়ন্তি।
আচার্যা পদ দিয়ে শুদ্ধ বাক্য কি হবে? অ্যান্সার হবে আচার্যা পাঠয়তি। আচার্যা মানে কি? অধ্যাপিকা, যিনি পড়াচ্ছেন। পরের প্রশ্ন, মম নাম শ্যামল, এই স্থলে মম এর বিকল্প রূপ কি হবে? মমর জায়গায় আমরা কাকে ইউজ করতে পারি? এটা পুরোপুরি শব্দরূপের প্রশ্ন। মম এর বিকল্প রূপ কি হবে? তাহলে অ্যান্সার কি হবে? মম এর বিকল্প রূপ হচ্ছে মে। পরের প্রশ্ন, বাক্যম পদের অর্থ। বাক্যম পদের অর্থ বলছে বলার যোগ্য, বলতে চাই, শব্দ সমষ্টি, পদ সমষ্টি। তাহলে বাক্যম পদের অর্থ কি? বাক্যম, বাক্যম এখানে পদ সমষ্টি ধরতে হবে, কারণ বাচ্যম হচ্ছে বলার যোগ্য, আর বাক্যম হচ্ছে সেখানে যে পদের সমষ্টি। এরপরে তাম পদের বিকল্প রূপটা কি? বিকল্প রূপ হবে তাম, ত্যা। এরপরে আগত্য এর বিকল্প রূপটা কি? আগত্য এর বিকল্প রূপটি হলো আগত্য। তাহলে আগত্য কি হবে? আগত্য হবে আগম্য। বালক প্লাস স্টাফ এর পরিনিশ্চিত রূপ কি হবে? বালক প্লাস স্টাফ। অ্যান্সার কি হবে এখানে? বালক প্লাস স্টাফ। অ্যান্সার হবে বালিকা। পরের প্রশ্ন, আমি ভাত খাই, সংস্কৃত অনুবাদ কি হবে? আমি ভাত খাই, অহম অন্নং খাদামি। তারপরে তুমি কোথায় যাচ্ছ, এটা কি হবে? তুমি কোথায় যাচ্ছ, এটা হবে তং পুত্র গচ্ছসি। তারপরে কবয় কালিদাস শ্রেষ্ঠ, বাক্যটির শুদ্ধ কি হবে? কবয় কালিদাস শ্রেষ্ঠ, শুদ্ধ কি হবে এখানে? যে কবিষু কালিদাস শ্রেষ্ঠ। পরে বালা দ্রুতেন গচ্ছতি, বাক্যটির শুদ্ধ কি হবে? বালা দ্রুতেন গচ্ছতি, এটা হবে বালা দ্রুতং গচ্ছতি। চলো, টোটাল আমরা 55টা প্রশ্ন দেখলাম। তোমাদের যদি কারোর মনে হয়, কোথাও ডাউট মনে হচ্ছে, কমেন্টস করবে। আর যারা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা SLST হোক, নেট হোক, যদি পেড কোর্সে এনরোল হতে চাও তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। এবং কত কি কোর্স ফ্রি আছে, কোর্স ফ্রি যা আছে সমস্ত কিছু ডিটেলস বক্সে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখান থেকে দেখে নেবে। এর পরবর্তী নেক্সট ক্লাসে আবার আমরা আরও একটা মক টেস্ট নিয়ে আলোচনা করব। যতদিন না তোমাদের এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত কন্টিনিউয়াস পার ডে একটা করে মক টেস্ট তোমরা ইউটিউবে পাবে এবং অ্যানালাইসিস সহ।
তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করতে চাও সেলফ প্র্যাকটিসের জন্য, তাহলে মক টেস্ট বাই করতে পারো, তোমরা ইন কুরিয়ার করতে পারো, বাই পিডিএফ করতে পারো, যেটা তোমাদের অ্যাফোর্ডেবল মনে হয় সেটা তোমরা করতে পারো। চলো, আজকের ক্লাস এতটুকু, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।